Today I will discuss another basic accounting term which is more useful to your future academic career. So let's start the video without wasting any time. বন্ধুরা, আজকে যে বেসিক অ্যাকাউন্টিং টার্ম সম্বন্ধে আমরা জানবো, প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে বিজনেস ট্রানজাকশন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই অ্যাকাউন্টসের ক্ষেত্রে। বিজনেস ট্রানজাকশনটা, সেটার যদি আমরা ডেফিনেশন জানতে চাই, সেটা হলো ইট মিনস আ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস entered into by two parties and recorded in books of accounts. It is expressed in terms of money. That's it. Business transaction তাহলে এখানে কি বললো? It means a financial transactions entered into the two parties and recorded in the books of accounts. It is expressed in terms of money. তাহলে এখানে বললো যে এটা একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, মানে আর্থিক লেনদেন। তাহলে বিজনেস ট্রানজাকশন হতে গেলেই আর্থিক লেনদেনের বিষয়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে আর্থিক একটা লেনদেনের ব্যাপার থাকবে, মানে অর্থের মাপকাঠিতে যেটা পরিমাপযোগ্য। এন্টার ইনটু বাই টু পার্টিস, দুজন পার্টি হতেই হবে, নাহলে বিজনেস ট্রানজাকশন কখনোই সম্ভব নয়। দুজনকেই থাকতে হবে, একজন দেবে আর একজন নেবে। অ্যান্ড রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস, এবং এটা সেটাই বুকসে আমাদের রেকর্ড করা হবে। ইট ইজ এক্সপ্রেস ইন টার্মস অফ মানি, এখানে বলা হচ্ছে যে ইট ইজ এক্সপ্রেস ইন টার্মস অফ মানি, এটা টাকার অঙ্কে পরিমাপযোগ্য। তাহলে একটা বিজনেস ট্রানজাকশন হতে গেলে শুধুমাত্র আগেকার দিনে যে বিনিময় প্রথা সেটার মাধ্যমেই নয়, এখানে আর্থিক লেনদেনের মাধ্যমে পরিমাপযোগ্য, মানে অর্থের দেনা পাওনা হতে হবে, তবেই সেটাকে আমরা বিজনেস ট্রানজাকশন হিসেবে আমাদের অ্যাকাউন্টসের বইতে লিপিবদ্ধ করব। এবার যদি এক্সাম্পল হিসেবে দেখা যায়, সেখানে আসছে পারচেজ অফ গুডস, সেল অফ গুডস, রেন্ট পেড, salary paid and machine purchased. এই সবগুলোই কিন্তু আমাদের বিজনেস ট্রানজাকশনের মধ্যে অন্তর্ভুক্ত। যেমন পারচেজ অফ গুডস, সেখানের ক্ষেত্রে কি আসছে, গুডস কিনছি তার রেসপেক্টে আমি টাকা দিচ্ছি, এবং সেল অফ গুডসের ক্ষেত্রে কি হচ্ছে, গুডস বিক্রি করছি তার রেসপেক্টে আমি টাকা পাচ্ছি, তাই জন্য এটা অর্থের পরিমাপে দেখো পরিমাপযোগ্য। রেন্ট পেড, সেটাও তাই, স্যালারি পেড এবং মেশিন পেড এটসেট্রা, এগুলো সবই বিজনেস ট্রানজাকশন এর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে বিজনেস ট্রানজাকশন বলতে প্রথমেই আমাদের যেটা মনে থাকবে যে দুই বা ততোধিক পার্টি হতে হবে একটা বিজনেস ট্রানজাকশনের ক্ষেত্রে, এবং সেটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। এবার নেক্সট যে বিষয়টা সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গুডস সম্বন্ধে আমরা জানবো। গুডস মানে বেসিক্যালি আমাদের বলা হয় পণ্য। গুডসের ডেফিনেশন যদি হয়, গুডস আর the physical items of trade. Goods are the physical item of trade. গুডস সম্বন্ধে যেটা বলছিলাম আমি, গুডস আর দ্য ফিজিক্যাল আইটেম অফ ট্রেড, মানে কোনো একটা ব্যবসার ক্ষেত্রে বস্তুগত পণ্য হচ্ছে গুডস বলেছে, যেটা বস্তুগত পণ্য। তাহলে গুডস আর দ্য ফিজিক্যাল আইটেম অফ ট্রেড, মানে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা বস্তুগত পণ্য। এবং আমরা গুডসকে এবার দুই ভাগে ভাগ করতে পারি, ফার্স্ট হচ্ছে পারচেজেস অ্যাকাউন্টস, আর এটা হচ্ছে সেলস অ্যাকাউন্টস। গুডসকে আমরা দেখলাম, গুডস মানে বলা হচ্ছে গুডস আর দ্য ফিজিক্যাল আইটেম অফ দ্য ট্রেড, মানে কোনো ব্যবসায়ের হচ্ছে বস্তুগত পণ্য হচ্ছে গুডস,
সেই গুডসটাকে আমরা দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে পারচেজ, একটা হচ্ছে সেলস। এই দুভাবে গুডসকে ব্যবহার করা যায়, একটা পারচেজ হিসেবে, একটা সেলস হিসেবে। এবং এই পারচেজ অ্যান্ড সেলসকেও আমরা দেখতে পাচ্ছি এখানে দুটোভাবে ব্যবহার করা হয়, একটা হচ্ছে ক্যাশ বেসিস আর একটা হচ্ছে ক্রেডিট বেসিস। সেইভাবে সেলসকেও আমরা এখানে দুভাগে ব্যবহার করছি দেখছি, ক্যাশ বেসিস এবং ক্রেডিট বেসিস। এবার পারচেজ সম্বন্ধে যদি আমরা জানতে চাই, সেখানে বলা হচ্ছে পারচেজ কাকে বলে। দ্য টার্ম পারচেজ ইজ ইউজড ফর purchased of goods for resale or for producing finished product which are to be sold. It includes both cash and credit purchase. তাহলে কি বোঝালো? দ্য টার্ম পারচেজ ইজ ইউজড ফর পারচেজ অফ গুড। পারচেজ যখনই আমরা দেখবো অ্যাকাউন্টসে এই শব্দটা, তখনই বুঝতে হবে যে গুডস বা পণ্য ক্রয়ের সম্বন্ধেই বলা হচ্ছে। তাহলে কি বলা হলো? দ্য টার্ম পারচেজ ইজ ইউজড ফর পারচেস অফ গুডস। তাহলে পারচেস শব্দটি আমরা যখনই দেখবো তখনই বুঝতে হবে যে গুডস বা পণ্য ক্রয় সম্বন্ধে বলা হচ্ছে। ফর রিসেল, রিসেল কথাটা এখানে ব্যবহার হচ্ছে কিভাবে? যদি ধরো এক্সাম্পল হিসেবে কোনো গ্রসারি শপে কেউ কোনো পণ্য পারচেস করে এনে তার দোকানে রাখলো, এবার সেটা তো সে কনজিউম করবে না বা নিজে ব্যবহার করবে না, সে আবার সেটাকে রিসেল মানে আবার বিক্রি করার জন্য রাখলো, কিনে আনলো, সেটাই বলা হচ্ছে সেই রিসেলটা। কেউ পণ্য ক্রয় করে আনলো এবং সেটাকে আবার বিক্রয় করার জন্য তার দোকানে রাখলো। ফর, আর বলছি কি, অর ফর প্রডিউসিং ফিনিশ প্রোডাক্ট। প্রডিউসিং ফিনিশ প্রোডাক্ট হচ্ছে কোনো ধরো বড় ইন্ডাস্ট্রিতে, টাটা হোক, টাটা মোটরস যদি আমি এক্সাম্পল হিসেবে ধরি, সেখানে হচ্ছে কোনো গাড়ি প্রস্তুত করতে যে র মেটেরিয়ালস কেনা হয়, সে র মেটেরিয়ালসের ফিনিশ প্রোডাক্ট মানে গাড়িটা শেষ পর্যন্ত তৈরি করার জন্য যে প্রোডাক্টগুলো কিনি আমরা, সেটাও তো পারচেজ হিসেবেই ধরা হচ্ছে। এবং সেই প্রোডাক্টটাকে পুরোপুরি ফিনিশড করার জন্য কেনা হচ্ছে সেই র মেটেরিয়ালসগুলো, তাই জন্য এটা পারচেজ ফিনিশ প্রোডাক্টের জন্য ব্যবহার করা হচ্ছে এই কথাটা। উইচ আর টু বি সোল্ড, এবং সেটা বিক্রয় করা হয়। ইট ইনক্লুডস বোথ ক্যাশ অ্যান্ড ক্রেডিট পারচেজ, এটা ক্যাশ অ্যান্ড ক্রেডিট পারচেজ হিসেবেও ব্যবহৃত হয়। এবার সেলস সম্বন্ধে যদি আমরা বলি, sales account, the term sale is used for sale of goods which are dealt by the firm The term sales include both cash and credit sales. তো সেলসের ক্ষেত্রে কি বলা হলো? দ্য টার্ম সেলস ইজ ইউজড ফর সেল অফ গুডস। পারচেজের মতো এখানে, যে যখনই আমরা সেল শব্দটি দেখবো তখনই বুঝতে হবে যে এখানে গুডস সেলড বা গুডস বিক্রয় বা পণ্য বিক্রয়ের কথা এখানে বলা হবে। উইচ আর ডিলড বাই দ্য ফার্ম, মানে যেটার মাধ্যমে কোনো ফার্ম বা ট্রেড ডিল করে, কাজ করে, তাদের কর্ম সম্পাদন করে। দ্য টার্ম সেলস ইনক্লুড বোথ ক্যাশ অ্যান্ড ক্রেডিট সেলস। তাহলে টার্ম সেলসটাও এখানেও পারচেজের মতোই ক্যাশ অ্যান্ড ক্রেডিট সেলস হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো সেলস আর পারচেজ সম্বন্ধে। আমি আরেকবার বলে দেবো যে পারচেজ যে ব্যাপারটা, the term purchase is used for purchase of goods, মানে গুডস ক্রয় সম্বন্ধেই বলা হচ্ছে এখানে, পারচেজ অফ গুডস। যখনই আমরা দেখবো পারচেজ শব্দটা তখনই বুঝতে হবে যে পণ্য ক্রয় সম্বন্ধে বলা হচ্ছে। আর আরেকটা বলা হচ্ছে ফর রিসেল। রিসেল কথাটার অর্থ কি? আমি যেটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে কোনো গ্রসারি শপে যদি সে বাইরে থেকে কোনো পণ্য কিনে আনে, সে তো নিজে কনজিউম করবে না, তার দোকানে রাখবে, সেটা কি পারচেজ করলো কি জন্য? সে আবার রিসেল করার জন্য, মানে সাধারণ ক্রেতাদের বিক্রি করার জন্য, তাই জন্য এখানে রিসেল বলা হচ্ছে। আর অর ফর প্রডিউসিং ফিনিশ প্রোডাক্ট। প্রডিউসিং ফিনিশ প্রোডাক্ট মানে জানো তোমরা শেষ উৎপন্ন দ্রব্য, শেষ উৎপন্ন মানে একেবারে ফাইনাল প্রোডাক্ট তৈরি করতে কোনো কিছু দ্রব্য পারচেস করা হলে সেক্ষেত্রেও পারচেস করা হয় কোনো ফাইনাল প্রোডাক্ট তৈরি করতে। তো সেটার জন্যই বলছে প্রডিউসিং ফিনিশ প্রোডাক্ট, মানে ধরো কোনো গাড়ি উৎপাদনকারী সংস্থা তাদের গাড়ি তৈরি করতে কোনো পণ্য পারচেস করলো, সেটাকে পুরোপুরি শেষ করার জন্য, ধরো গাড়ির হেডলাইট হোক, কাঁচ হোক, সেগুলো পারচেস করলো সেই গাড়িটাকে পুরোপুরি ফাইনাল প্রোডাক্ট হিসেবে মার্কেটে লঞ্চ করার জন্য, উইচ আর টু বি সোল্ড, এবং সেটা বিক্রি করার জন্য, সেটাই বলছে। ইট ইনক্লুডস বোথ ক্যাশ অ্যান্ড ক্রেডিট পারচেজ। এবং সেলসটা তো তোমাদের বললামই আমরা, তোমরা বুঝতে পারলে সেলসের ব্যাপারে।
এবার যদি আমরা স্টক সম্বন্ধে একটু আলোচনায় আসি, স্টককে আর এক অর্থে আমরা ইনভেন্টরিও বলতে পারি, এটা বাংলার অর্থ হচ্ছে মজুত করে রাখা। কোনো কৃত পণ্য মানে ক্রয় করা পণ্য, আমি তো সবটা পুরোপুরি ব্যবহার করি না, কিছু পণ্য আমার পড়ে থাকে, সেটাকে আমরা স্টক বলি। এবার স্টক সম্বন্ধে যদি আমরা আর একটু বিস্তারিত আলোচনা করতে হয়, তো এখানে কি লেখা আছে, স্টক ইজ আ ট্যাঞ্জেবল অ্যাসেটস হেল্ড বাই দ্য এন্টারপ্রাইজ অথবা ফার্ম বলতে পারো ফর দ্য পারপাস অফ প্রোডাকশন অর সেল অফ গুডস। জেনারেলি উই ক্যালকুলেট স্টক অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার অ্যান্ড এন্ড অফ দ্য ইয়ার। তো কী বলা হলো, স্টক ইজ আ ট্যাঞ্জেবল অ্যাসেট। স্টক হচ্ছে একটা স্পর্শযোগ্য সম্পত্তি, মানে ট্যাঞ্জেবল মানে কি, যাকে ধরা ছোঁয়া যায়, নাকি আমরা ট্যাঞ্জেবল অ্যাসেট। এই ট্যাঞ্জেবল অ্যাসেট সম্বন্ধে আমি আরও পরে বিস্তারিত আলোচনা করব। এখন যেটা, স্টক ইজ এ ট্যাঞ্জেবল অ্যাসেট হেল্ড বাই দ্য এন্টারপ্রাইজ বা ফার্ম, মানে ফার্ম তার কাছে রাখে ফর পারপাস অফ, কী কারণে, প্রোডাকশন অর সেল অফ গুডস, সে উৎপাদন কার্যের জন্য অথবা সেটা বিক্রি করার জন্য। তাহলে স্টক দুটো অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে কোনো ফার্ম যদি প্রোডাকশন, উৎপাদনের উপাদান হিসেবে যদি সেই স্টকটাকে ব্যবহার করে সেই প্রোডাকশন হিসেবে, অথবা সেল অফ গুডস মানে সেই স্টকটা পারচেস করে সেটা আবার রিসেল করার জন্য, যেটা আমি আগের এক্সাম্পলে বলছিলাম গ্রসারির দিক থেকে যেটা। আর একটা হচ্ছে প্রোডাকশন, যেটা বলবো প্রোডাকশন মানে কি বলছে, যেটা কিনে আবার উৎপাদনের উপাদান হিসেবে ব্যবহার করা। মানে কোনো দ্রব্য ধরো উৎপাদন করছি, ধরো পেন, এই পেন ধরো উৎপাদন করছি, সেখানে আমি আমার এখানে স্টকটা কি হচ্ছে, স্টকটা হচ্ছে ইঙ্ক। সেই ইঙ্ক কিনে আমি এই পেনটা তো প্রোডাকশন করতে ব্যবহার করছি, সেই ইঙ্কটা হচ্ছে সেক্ষেত্রে আমার স্টক। আর সেল অফ গুডস মানে কোনো পণ্য, ধরো গ্রসারি শপে যেটা আমি এক্সাম্পল দিয়েছিলাম, পণ্য কিনে সেটাকে আবার পুনরায় বিক্রির জন্য ব্যবহার করা হচ্ছে। আর তার সঙ্গে কি বলছে, জেনারেলি উই ক্যালকুলেট স্টক অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার অ্যান্ড এন্ড অফ দ্য ইয়ার। স্টক মূলত কি বছরের শুরুতে আর আমরা শেষে দেখি, আমরা ক্যালকুলেট করি বা নির্ণয় করি, এটা আমরা অঙ্কে দেখতে পাবো এই ব্যাপারগুলো। এবার তার সঙ্গে সঙ্গে কি আছে, স্টককে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, যেটা বছরের শুরুতে আর শেষে বললাম। একটা হচ্ছে ওপেনিং স্টক আর একটা হচ্ছে ক্লোজিং স্টক। ওপেনিং স্টকের ক্ষেত্রে কি বলছে, স্টক হেল্ড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, মানে বছরের শুরুতে যে স্টকটা থাকে, সেটাকে আমরা কি বলবো, ওপেনিং স্টক। এবং ক্লোজিং স্টক কি, স্টক হেল্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আর বছরের শেষে যে স্টকটা থাকে তাকে আমরা বলছি ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক আর ওপেনিং স্টক সম্বন্ধে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে বুঝবো যে কোনো ফার্ম ধরো সে কিছু দ্রব্য ক্রয় করলো, সেটা আমরা বললাম যে দ্রব্যটা সে পারচেস করে সেটা তার স্টক হয়ে যায়, স্টক মানে মজুদ। এবার সে যে দ্রব্যটা ক্রয় করলো সেটা থেকে তার পুরোপুরি যে কাজে লাগবে বা পুরোপুরি যে বিক্রি হবে এমন তো বলা যায় না, কিছু দ্রব্য পড়েও থাকতে পারে। কিছু দ্রব্য পড়ে থাকলে সেটা কিন্তু আমাদের হয়ে যায় তখন ক্লোজিং স্টক। যদি আমরা ব্যালেন্স শিট থেকে একটা দেখা যায়, আমি একটা উদাহরণের সাহায্যে যদি বলি তোমাকে, হ্যাঁ, এইখানে যদি আমরা একটা এক্সাম্পলের সাহায্যে আমরা ক্লোজিং স্টকটা বা ওপেনিং স্টকটা যদি বুঝতে যাই, সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে এটা ফিনান্সিয়াল ইয়ার, যেটা শুরু হচ্ছে 1/4/2018 থেকে 31/3/2019। কোনো একটা প্রতিষ্ঠান, ধরো ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারা 1/4/2018-তে পারচেস গুডস মানে গুডস পারচেস করলো হচ্ছে 10,000, ঠিক আছে, 10,000 পারচেস করলো, এবং তারা এটা কি করে, রিসেলের জন্য করে, নট প্রোডাকশন, রিসেলের জন্য করে, মানে সেই গুডসটা কিনে তারা আবার সেটাকে বিক্রি করে। এবার মিড অফ দ্য মান্থে তাদের সেল হলো ওই 10,000 থেকে হচ্ছে 5,000 সেল হলো। এবার তারপর আর সেল হয়নি, 5,000 সেল হয়েছে। এবার 31/3/2019-এ দেখা গেল যে তাদের রিমেনিং গুডস, যে 10,000 তারা পারচেস করেছিল তার মধ্যে বিক্রি হওয়ার পর রিমেনিং পড়ে আছে হচ্ছে 5,000। এই 5,000টাকে আমরা বলবো আমাদের ক্লোজিং স্টক। ওকে, ঠিক আছে, এই 5,000টাকে আমরা বলবো আমাদের ক্লোজিং স্টক। এবার এই ব্যবসা তো চলতে থাকবে, ব্যবসা 31/3/2019-এ আমাদের বছর শেষ হয় প্রতি বছর। এবার নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার কবে শুরু হচ্ছে, 1/4/2019, 1/4/2019। এখানে এই যে ক্লোজিং স্টকটা, এটা আমরা কি করব, এটাই পরের বছরে আমাদের 1/4/2019 যখন নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হবে, তখনই এই 5,000টাই হয়ে যাবে আমাদের হচ্ছে ওপেনিং স্টক, ঠিক আছে, ওপেনিং স্টক। এবার ধরো আবার এরকম মিড অফ দ্য মান্থে আবার আমরা এর থেকে কিছু 2,000 সেল করে দিলাম, এরমভাবেই চলতে থাকবে জিনিসটা। এবং 31/3/2020-তে আমাদের তাহলে স্টক কত পড়ে থাকবে, আমাদের তাহলে রিমেনিং স্টক সেখানে পড়ে থাকবে হলো 3,000।
সেটা আবার এই বছরের হয়ে যাবে ক্লোজিং স্টক। ওকে, তাহলে বোঝা গেল যে প্রথমে তাহলে দেখলাম এখানে আমাদের ক্লোজিং স্টক যেটা আগের বছরের হবে সেটাই আবার নতুন বছরে সেটাই আমাদের ওপেনিং স্টক হয়ে যাবে, এবং সেখান থেকেও আবার বিক্রি করলাম। ধরো এখানে আমরা পারচেজও করতে পারতাম, কিছু যদি পারচেজ করতাম, পারচেজ আরও যদি 2000 করতাম, সেক্ষেত্রে আমাদের টোটাল স্টক কত হয়ে যেত, তাহলে এখানে 7 হয়ে যেত টোটাল স্টক, কারণ 5 ছিল আগের বছরে যেটা বিক্রি হয়নি, তার সঙ্গে আবার নতুন 2000 কিনেছি, তার সাথে টোটাল হয়ে গেল 7। সেই 7 থেকে 2 বিক্রি করলে, 7 থেকে 2 বিক্রি করলে তখন সেই ক্ষেত্রে আমাদের রিমেনিং স্টক কত পড়ে থাকতো, আবার বছরের শেষে 5000ই পড়ে থাকতো। এইভাবে এটা চলতে হবে, আবার পরের বছরে 1/4/2020-তে আবার আমাদের ওপেনিং স্টক কত হয়ে যাবে, 5000। এবার আমরা আর একটা জিনিসে চলে আসি, এবার হচ্ছে স্টক মে বি ডিভাইডেড ইন 3 পার্টস। স্টককে মূলত 3 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে কি র মেটেরিয়ালস, সেকেন্ড হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, এবং থার্ড হচ্ছে ফিনিশ গুডস। তাহলে স্টককে মূলত আমাদের 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে র মেটেরিয়ালস, একটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, আর একটা হচ্ছে ফিনিশ গুড। এই তিনটে সম্বন্ধে যদি আমরা আলোচনা করি, একটা উৎপাদনকারী সংস্থা যেগুলো টাটা মোটরসরা হচ্ছে গাড়ি উৎপাদন করে। কি উৎপাদন করে? গাড়ি উৎপাদন করে। গাড়ি উৎপাদনের জন্য তাদের তো কিছু র মেটেরিয়ালস দরকার। গাড়িটা উৎপাদন করতে ওরা তো একেবারে ডাইরেক্ট পেয়ে যাবে না বাইরে থেকে র প্রোডাক্টগুলো, এবার তাদের পার্টস কিনতে হবে, সেই পার্টসগুলোই হচ্ছে তাদের র মেটেরিয়ালস। তাহলে আমরা কি বললাম যে স্টককে মূলত 3 ভাগে ভাগ করা যায়, র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যান্ড ফিনিশ গুডস। র মেটেরিয়ালস আমরা বলছিলাম কোনো উৎপাদনকারী সংস্থা, টাটা মোটরস যারা গাড়ি উৎপাদন করে, তারা তাদের গাড়ি উৎপাদনের ক্ষেত্রে কিছু র মেটেরিয়ালসের প্রয়োজন হয় বাইরে থেকে, যেমন কিছু স্পেয়ার পার্টস হোক, গাড়ির বিভিন্ন পার্টস আছে, টায়ার হোক, সামনের কাঁচ, বনেট, এই জিনিসগুলো পার্টস, সেই র মেটেরিয়ালসগুলো তারা কেনে, সেগুলো কিন্তু তাদের স্টক। এবার সেই র মেটেরিয়ালসগুলো দিয়ে তারা তাদের গাড়ি তৈরি শুরু করে, এবং সেটা মাঝ পর্যায়ে যখন আসে তখন তাকে বলা হয় যে অর্ধসম্পন্ন, যেটাকে বলা হয় তাকে বলা হয় ওয়ার্ক ইন প্রোগ্রেস, এবং তারপরের পর্যায়টা আছে হচ্ছে ফিনিশ গুডস। ঠিক আছে, এখানে ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে কি বলা হচ্ছে, ইট ইজ স্টক দ্যাট ইজ ইন দ্য প্রসেস অফ বিং প্রডিউস। মানে এটা এমন ধরনের স্টক যেটা মানে কাজ সম্পাদিত হচ্ছে, এমন মানে উৎপাদন হচ্ছে এমন পর্যায়ে আছে, পুরোপুরি হয়নি কিন্তু উৎপাদনের মধ্যবর্তী পর্যায়ে আছে, তাকেই বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে, দে আর পার্টলি ফিনিশ গুডস। এটা হচ্ছে অর্ধ শেষ উৎপন্ন দ্রব্য যেটা বলা হয় সেটা। আমরা যদি এই তিনটাকে র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রোগ্রেস এবং ফিনিশ গুডস থেকে যদি একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি, তাহলে দেখব, হ্যাঁ, আমরা যদি এই র মেটেরিয়ালস, ফিনিশ গুডস অ্যান্ড ওয়ার্ক ইন প্রোগ্রেসকে একটা যদি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি, তাহলে দেখব এটা হচ্ছে কোনো টাটা মোটরস কোম্পানি। এরা হচ্ছে কি কার প্রোডাকশন করে, তাদের র মেটেরিয়ালস হচ্ছে স্পেয়ার পার্টস, wheels, headlights, others এইগুলো হলো তাদের র মেটেরিয়ালস, মানে যেগুলো গাড়ি তৈরির ক্ষেত্রে যেগুলো মূল উপাদান, যেগুলো স্পেয়ার পার্টস, হুইলস, হেডলাইটস অ্যান্ড আদার্স। এবার এই উৎপাদনগুলো তারা গাড়ি তৈরি করতে করতে তারা ওয়ার্ক ইন প্রোগ্রেসে যখন আসবে, তাদের ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে কোন জিনিসটা বলবো, এটা হচ্ছে যদি একটা গাড়ি ধরি আমি একটা গাড়ি ধরি, সেক্ষেত্রে এখানে যদি গাড়ির কিছুটা অংশ কাজ হয়ে থাকে, ধরুন একটা কাঁচ লাগানো হয়েছে, একটা হেডলাইট লাগানো হয়েছে, একটা চাকা লাগানো হয়েছে, এবং গাড়ির একটি সামনের ড্রাইভার সিটের কাঁচটি লাগানো হয়েছে, এই অবধি করে তো আমি গাড়িটাকে বিক্রি করতে পারি না। এখন তাহলে এটা কি কিছুটা কাজ হয়েছে, কিছুটা কাজ এখনও বাকি আছে, তাহলে এটা তাই জন্য বলা হচ্ছে যে এটাকে পার্টলি ফিনিশ গুডস বলা হচ্ছে, মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস, কাজ চলছে, এখনও কাজ পুরোপুরি সম্পন্ন হয়নি। এবার যদি আমরা এরপরে ফিনিশ গুডসের কথাই বলি, ফিনিশ গুডস মানে হচ্ছে একদম বিক্রয়ের যে অবস্থা, মানে এরপরেই জিনিসটাকে প্রমোট করা হবে বা বিক্রয় করা হবে, এবং গাড়িটা পুরোপুরি তৈরি হয়ে গেল। ওই যে ওয়ার্ক ইন প্রোগ্রেসের পরবর্তী পর্যায়ে, মানে এখানে দুটো হেডলাইট লাগানো হলো, গাড়ির চাকা এবং গাড়ির কাঁচ, এবং পেছনেরও দুটো হেডলাইট লাগানো হয়েছে, রেডি টু সেল, যখন মানে গাড়ি একদম পুরো বিক্রির জন্য তৈরি, তখন সেটাকেই ফিনিশ গুডস বলা হচ্ছে।
তাহলে আমরা তিনভাবে ভাবলাম যে র মেটেরিয়ালস হচ্ছে কি পারচেজ পর্যায়ে, যেটা প্রথম গাড়ি উৎপাদনের ক্ষেত্রে যে প্রথমে জিনিসপত্রগুলো আমরা কিনি, যেখানে হচ্ছে স্পেয়ার পার্টস, হুইলস, হেডলাইটস অ্যান্ড আদার্স, সেগুলো হচ্ছে র মেটেরিয়ালসের সেক্টরে পড়ে। এবং তার পরবর্তী পর্যায়ে যখন গাড়িটা কিছুটা অংশ তৈরি হয়েছে, পুরোপুরি বিক্রিতের জন্য নয়, কিছুটা মানে পার্টলি ফিনিশড হয়েছে, তখন আমরা তাকে বলবো ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে এখনও কিছু কাজ বাকি আছে, কাজ চলছে, কর্ম সম্পাদনের পর্যায়ে। এবং পুরোপুরি যখন গাড়িটা তৈরি হয়ে গেল একেবারে বিক্রয়ের জন্য বা রেডি টু সেল, তখনই আমরা তাকে ফিনিশ গুডস বলবো, মানে এরপরে জাস্ট কনজিউম হবে বা বিক্রি হবে। এইভাবেই আমরা র মেটেরিয়ালসকে তিনটে ভাগে ভাগ করতে পারি। র মেটেরিয়ালস স্টককে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যান্ড ফিনিশ গুডস। তাহলে বন্ধুরা আজ এই অবধিই থাকলো বেসিক অ্যাকাউন্টিংয়ের সেকেন্ড ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। হোপ তোমরা বুঝতে পেরেছো আমি যতদূর তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমি আরও বিস্তারিত এই ব্যাপারে আলোচনা করব। বেসিক অ্যাকাউন্টিং টার্মের অনেক কিছু এখনো জানা বাকি আছে। স্টে টিউন অ্যান্ড স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।